জি, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিউমোনিয়া ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে নিউমোনিয়া আসলে কি। নিউমোনিয়াটা হলো আপনার বিভিন্ন ধরনের রোগ জীবাণুর সংক্রমণে আমাদের ফুসফুসের কোনো পাশে প্যারেনকাইমা কোষের ইনফ্লামেশন হলে তাকে নিউমোনিয়া বলে। অর্থাৎ বিভিন্ন রোগ জীবাণুর সংক্রমণে আমাদের এই যে ফুসফুসের কোনো অংশে প্যারেনকাইমা কোষের প্রদাহ হলে বা ইনফ্লামেশন হলে তাকে আমরা নিউমোনিয়া বলি। তো নিউমোনিয়া রোগের আসলে কারণ কি? নিউমোনিয়া রোগের কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আপনার ব্যাকটেরিয়া সংক্রমণে, বিশেষ করে ডিপ্লোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্টেফাইলোকক্কাস নিউমোনি ও মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইত্যাদি কারণে আমাদের নিউমোনিয়া হয়ে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে ভাইরাসের সংক্রমণে। দেখেন এখানে অ্যাডেনো ভাইরাস, মিজিলস ভাইরাস, মিক্সো ভাইরাস ইত্যাদি বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণেও কিন্তু নিউমোনিয়া হয়ে থাকে। 3 নম্বর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে। 4 নম্বর হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা প্যারাসাইটের সংক্রমণে। আর 5 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের রিকেশিয়াল এর সংক্রমণে, অর্থাৎ বিভিন্ন ধরনের রিকেটস, যেমন বাচ্চাদের থাকে না, হাড়গুলো সরু হয়ে যায়, হাড় বাঁকা হয়ে যায়, এই রিকেশিয়াল সংক্রমণের কারণে হয়ে থাকে। তবে কতকগুলি বিষয়ের উপর এই রোগ হওয়া নির্ভর করে। যেমন 1 নম্বর হচ্ছে যে কোনো বয়সে, বিশেষ করে ছোট শিশুদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রেই হতে পারে। তারপরে 3 নম্বর হচ্ছে সাধারণত শীতকালে ও বর্ষাকালে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এই সময় ওই যে ঠান্ডা আবহাওয়া থাকে, এই কারণে বেশি হয় নিউমোনিয়াটা। 4 নম্বর কারণ হচ্ছে হঠাৎ করে ঠান্ডা লাগলে, ক্রনিক ম্যালনিউট্রিশন থাকলে, অর্থাৎ অপুষ্টি থাকলে, ওই যে বাচ্চার দীর্ঘমেয়াদী অপুষ্টি থাকলে, ডায়াবেটিস থাকলে ইত্যাদি কারণে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 5 নম্বর হচ্ছে আপনার খারাপ স্যানিটারি অবস্থা থাকলে, যেমন এক ঘরে অধিক সংখ্যায় লোক বাস করে, এ কারণে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 6 নম্বর হচ্ছে আপনার ইনফ্লুয়েঞ্জা, ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্ক্যাকটেসিস, লিউকোমিয়া, লিম্ফোমা, ইসোফেগাল কার্সিনোমা ইত্যাদি রোগ হলে এই নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। 7 নম্বর হচ্ছে অজ্ঞান অবস্থায় শ্বাসের সাথে বাইরের কিছু ফুসফুসে প্রবেশ করলে, যখন রোগী দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে শুয়ে থাকে, তখন সে শ্বাস গ্রহণ করার সময় এই ফুসফুসের মধ্যে কিছু প্রবেশ করলে নিউমোনিয়া হয়ে থাকে। 8 নম্বর হচ্ছে আপনার স্টেরয়েড এবং বিশেষ কিছু ওষুধের কুফলের জন্য এবং অতিরিক্ত রেডিয়েশন হলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখেন এই নিউমোনিয়ার ভাগগুলো কি। ফুসফুসে যে কোনো একটি লোবের সংক্রমণ হয়ে ইনফ্লামেশন হলে তাকে লোবার নিউমোনিয়া বলে। ফুসফুসের যে কোনো একটি লোবে, আমাদের ফুসফুসে লোব থাকে হচ্ছে 2টা, লেফট রাইট। তো ফুসফুসে যে কোনো একটি লোবের সংক্রমণ হয়ে ইনফ্লামেশন হলে তাকে লোবার নিউমোনিয়া বলে। সেগমেন্টে হলে সেগমেন্টাল নিউমোনিয়া, লোবিউলে হলে লোবিউলার নিউমোনিয়া এবং ব্রঙ্কাস সংলগ্ন প্যারেনকাইমা কোষে হলে ব্রঙ্কো নিউমোনিয়া বলে। এই রোগে সাধারণত 3টি পর্যায় থাকে, 3 স্টেজেস পাওয়া যায় আর কি। তো প্রথম পর্যায় হচ্ছে 1 থেকে 2 দিনের মধ্যে কনজেশন অব লাং প্যারেনকাইমা, লাং অ্যালভিওলাইগুলি দেখতে লাল লাল ভাব হয়। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় পর্যায় 3 থেকে 7 দিনের মধ্যে কনসলিডেশন অব লাং প্যারেনকাইমা। এইখানে আরও কিছু ভাগ আছে, যেমন দেখেন রেড হেপাটাইজেশন, লাং অ্যালভিওলাইগুলি খুব লাল দেখতে হয়। 2 নম্বর হচ্ছে গ্রে হেপাটাইজেশন, লাং অ্যালভিওলাইগুলি আপনার সাদাটে ভাবের হয়ে থাকে। এরপরে দেখেন তৃতীয় পর্যায় বা রেজুলেশন, এটা হচ্ছে আপনার 7 দিনের পর থেকে শুরু হয়ে থাকে, এটাকে আপনার 3rd স্টেজ বলা হয়। লাং অ্যালভিওলাইগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, লাং অ্যালভিওলাইগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তৃতীয় পর্যায়ে। এখন দেখেন এই রোগের লক্ষণগুলো কি। এই রোগের লক্ষণ হচ্ছে আপনার খুব জ্বর হয়, 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত জ্বর হয় এবং জ্বর সব সময় থাকে, আর জ্বরের সাথে খুব শীত ভাব থাকে। খুব কাশি হয়,
প্রথম দিকে সাদা কফ খুব অল্প পরিমাণে ওঠে এবং পরে কালচে লাল রঙের কফ ওঠে। বুকের কোনো অংশে খুব ব্যথা হয় এবং কাশতে গেলে খুব লাগে। শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। অনেক সময় জ্বরের সাথে মাথার যন্ত্রণা, শরীরের যন্ত্রণা, খুব জ্বরে ভুল বকা, যেটা আমাদেরকে যে ডিলুরিয়াম বলা হয়, বিড়বিড় করে বকে, খিদে না হওয়া, শরীর দুর্বল ইত্যাদি কষ্ট থাকতে পারে। এরপরে কি হয়, খুব জ্বরের সাথে আমাদের এই যে নাড়ির গতি বা পালস খুব দ্রুত হয় এবং নিঃশ্বাস প্রশ্বাসও খুব দ্রুত হয়। নাড়ির গতি ও নিঃশ্বাস প্রশ্বাসের রেশিওটা দেখেন আমাদের 2:1 হয়, অর্থাৎ নাড়ির গতি বেশি হয় নিঃশ্বাস প্রশ্বাসের চেয়ে, যেটা রেশিও হচ্ছে আপনার 2:1। এবার দেখেন যে বুকের পরীক্ষা করলে আমরা নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য করতে পারি। প্রথম পর্যায়ে বা কনজেশন স্টেজে যেদিকে এই অসুখ হয় সেই দিকে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে বুকের ওঠানামা কম হয়। যেদিকে এর আক্রমণটা হয় নিঃশ্বাস প্রশ্বাসের সাথে বুকের ওঠানামা সেই দিকটা কম হয়। পারকাশনে স্বাভাবিক শব্দ কমে যায়, ইম্পেয়ার্ড রিজোনেন্স দেখা দেয় এবং অসকালটেশনে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ কমে যায়। 2 নম্বর দ্বিতীয় পর্যায়ে বা কনসলিডেশন স্টেজে কী হয় দেখেন, যেদিকে অসুখ হয় সেই দিকে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে বুকের ওঠানামা কম হয়। পারকাশনে বুকের যে অংশে অসুখ হয় সেই অংশে কাঠের মতো শব্দ করে, আর অসকালটেশনে হাই পিচড ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়। এটা আপনার টিউবারকুলার ধরনের হয়ে থাকে। তৃতীয় পর্যায়ে বা রেজুলেশন স্টেজে আমাদের এই যে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে বুকের ওঠানামা স্বাভাবিক হয়ে যায়। পারকাশনে বুকের শব্দ স্বাভাবিক হয়, অসকালটেশনে স্বাভাবিক শব্দ পাওয়া যায়, এর সাথে বুকে কম বা বেশি ঘড় ঘড় শব্দ পাওয়া যায়। দেখেন তৃতীয় পর্যায়ে এসে কিন্তু বুকের মধ্যে ঘড় ঘড় শব্দটা আসে, আর কাশির সাথে অনেক সময় পাকা ঘন কফ বের হয়। এই অসুখ হলে কী কী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আমরা একটু জেনে নিই। 1 নম্বরে হচ্ছে পালমোনারির ক্ষেত্রে প্লুরাল ইফিউশন, লাং অ্যাবসেস অর্থাৎ ফুসফুসে ফোড়া হয়, এমপাইমা, ডাবল নিউমোনিয়া, রেসপিরেটরি ফেলুয়ার ইত্যাদি হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে সাধারণভাবে ইন জেনারেল যেটা হয় সেটা হলো খুব জ্বর হতে পারে, সেপ্টিসেমিয়া ইত্যাদি হতে পারে। 3 নম্বরে কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে হাইপোটেনশন, এন্ডোকার্ডাইটিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলুয়ার, পেরিফেরাল সার্কুলেটরি ফেলুয়ার ইত্যাদি হয়ে থাকে। 4 নম্বরে দেখেন নিউরোলজিক্যালের ক্ষেত্রে মেনিনজাইটিস হয়ে যায়। পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস, পেরিটোনাইটিস ইত্যাদি হয়ে থাকে। 6 নম্বরে হচ্ছে রেনাল বা রেচনতন্ত্রের ক্ষেত্রে প্রস্রাব কমে যাওয়া এবং শেষে প্রস্রাব একেবারে না হওয়া, মানে কিডনি তখন আক্রমণ করে, তখন প্রস্রাব কমে যায় এবং শেষে প্রস্রাব একেবারে না হওয়া। কানের ক্ষেত্রে কি হয়, অ্যাকিউট সাপিউরেটিভ ওটাইটিস মিডিয়া হয়ে থাকে। 8 নম্বরে হচ্ছে চোখের ক্ষেত্রে কি প্রবলেম দেখা দেয়, নিউমোকক্কাল কনজাংটিভাইটিস দেখা দেয়। আর 9 নম্বরে হাড়ের ক্ষেত্রে অস্টিওমাইলাইটিস, সাপিউরেটিভ আর্থ্রাইটিস ইত্যাদি হয়ে থাকে। এখন দেখেন প্রগনোসিস, অর্থাৎ এই রোগগুলো হলে আমরা কি কি ভাবতে পারি বা এই গতিপথ কোন দিকে যেতে পারে সেটা আমাদের জানতে হবে। চিকিৎসা করালে 10 থেকে 12 দিনের মাথায় জ্বর কমে যায়, তবে 1 বছরের নিচে শিশুদের এবং অতি বৃদ্ধ বয়সে এই রোগ মৃত্যু হার খুব বেশি। তাহলে 1 বছরের নিচে যে শিশুরা তাদের এবং অতি বৃদ্ধ বয়সে এই রোগে মৃত্যুর হারটা খুব বেশি হয়ে থাকে। এখন দেখেন এর চিকিৎসা কি। এর চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, শ্বাসকষ্ট থাকলে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং নিম্নোক্ত লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ প্রয়োগ করব। 1 নম্বর হচ্ছে দেখেন ঠান্ডা লেগে হঠাৎ করেই খুব জ্বর আসে। জ্বর 104 ডিগ্রি ফারেনহাইট থেকে 106 ডিগ্রি হতে পারে। জ্বরে চোখ মুখ খুব লাল থমথমে দেখায়। খুব জ্বরে শরীর যেন পুড়ে যায় বা হাত দিয়ে শরীর স্পর্শ করলে গরম তাপের জন্য হাতে জ্বালা অনুভূত হয়। চোখের মণির আকার বড় হয় এবং চোখে আলো সহ্য হয় না, সেজন্য অন্ধকার ঘরে শুয়ে থাকতে পছন্দ করে। খুব জ্বরে ভুল বকে, বিশেষ করে ভয়ানক জন্তু জানোয়ারের ভয় এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায় ও ভয়ে চিৎকার করে ওঠে।
প্রচণ্ড শুষ্ক কাশি হয় এবং কাশির সাথে প্রথম দিকে কফ ওঠে না বা খুব সামান্য কফ ওঠে। সাধারণত বুকের ডান দিকে ব্যথা হয় এবং ব্যথার জন্য ডান দিক স্পর্শ করা যায় না বা ডান দিক চেপে শুতে পারে না। অবশ্য উপরোক্ত লক্ষণের সাথে বাঁ দিকেও ব্যথা হতে পারে। খুব জ্বরে মাথার দুপাশে বা মাথার পিছন দিকে খুব দপদপ করে প্রচণ্ড যন্ত্রণা হয়। শুয়ে থাকলে বালিশের মধ্যেও খুব দপদপ করে। প্রচণ্ড মাথা যন্ত্রণার জন্য ঘুম আসে না বা শুয়েও আরাম বোধ হয় না, তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে। নাড়ি স্পর্শ করলে মানে পালস স্পর্শ করলে আঙুলে খুব জোরে জোরে আঘাত করে, মনে হয় যেন নাড়ি ফেটে রক্ত বেরিয়ে যাবে। হৃৎপিণ্ডেও খুব দপদপ করে। শরীরে কোনো ঘাম হয় না, শরীর খুব শুষ্ক ও তাপ অনুভূত হয়। মুখ শুকিয়ে গেলেও জল পিপাসা পায় না। ঠান্ডা করে বা ঠান্ডা হাওয়ায় কষ্ট বৃদ্ধি পায়। দেখেন, অনেকগুলো লক্ষণ কিন্তু আমাদের বেলেডোনার মতো চলে আসছে। প্রচণ্ড মাথার যন্ত্রণার জন্য অনেক সময় বালিশ বা চাদর দাঁত দিয়ে কামড়াতে ইচ্ছা হয়। জিহ্বা খুব শুষ্ক ও লাল দেখায়, জিহ্বাতে কোনো স্বর পড়ে না। মাথার যন্ত্রণায় মাথা জোরে বেঁধে রাখলে ও পিছন দিকে মাথা হিলিয়ে রাখলে আরাম হয়। এই নিউমোনিয়ার প্রথম পর্যায়ে এটা বেশ কার্যকরী। তাহলে আমাদের ওষুধটা হচ্ছে বেলেডোনা। বেলেডোনাতে প্রচুর জ্বর আসে, জ্বরটা খুব বেশি হয়ে থাকে, হাই হয়। আর ওই যে জ্বরে চোখ মুখ লাল থমথমে দেখায় এবং শরীর যেন মনে হয় যেন পুড়ে যাচ্ছে। শরীরে হাত দিলে আমাদের হাতে জ্বালা করতে থাকে, অর্থাৎ এত পরিমাণে তাপ ওই রোগীর দেহ থেকে আমাদের হাতে চলে আসে। এবং